15ই মার্চ 1995 উত্তরবঙ্গ। ইরি বড় মৌসুম। মাঠে ধান মরছে, সার নাই। কৃষকরা রাস্তায় নামল। স্লোগান একটাই, ন্যায্য দামে সার দাও। তৎকালীন সরকার সার না দিয়ে আন্দোলনটিকে কঠোরভাবে মোকাবেলা করে। পুলিশের গুলিতে টাঙ্গাইল ও গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় 18 জন মারা যায়। 1996 সালের নির্বাচনে বিএনপির পরাজয়ের অন্যতম কারণ ছিল সারের দাবিতে কৃষকের এই আন্দোলন। 31 বছর পর আজ আমরা আবার একই জায়গায়, সার নিয়ে আন্দোলন। 9ই আগস্ট কৃষি মন্ত্রণালয় থেকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালায় কি লেখা? সাব ডিলার বা খুচরা বিক্রেতা থাকবে না। একটা ইউনিয়নে সর্বোচ্চ 3 জন ডিলার থাকবে, আর এক ব্যক্তি একাধিক ডিলারশিপের মালিক হতে পারবেন না। সরকারের এই নতুন সিদ্ধান্তে 44,000 সারের ডিলারের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা এখন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন। এরই মধ্যে তারা কৃষিমন্ত্রী আমিনুর রশিদ এবং কৃষি সচিব সেলিম খানের সঙ্গে বৈঠকও করেছেন। তবে সমস্যার সমাধান হয়নি। সরকার এরই মধ্যে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নতুন সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। 2009 সাল থেকে 17 বছর ধরে যারা সারের ডিলার হিসেবে ছিলেন তাদের বাদ দিয়ে নতুন করে ডিলার নিয়োগ করায় সময় মতো সার পাওয়া নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। কৃষিমন্ত্রী সংসদে জানিয়েছেন 2311 জন ডিলার এরই মধ্যে অনিয়মের দায়ে অভিযুক্ত। এদের হাত দিয়ে সার গেলে কৃষককে বেশি দাম দিতে হয়। সরকারি দাম ইউরিয়ার 27 টাকা, কিন্তু মাঠে 30-32 টাকা। তাই সরকার চায় ডিলারকে সরাসরি ধরতে। সরকার বলছে আমরা মনিটরিং করব, কিন্তু বাস্তবতা কি বলছে? প্রথম বাস্তবতা হলো, এখন ইউনিয়নে 3 জন ডিলার থাকলে তারাই তো নতুন সিন্ডিকেট তৈরি করবে। সবচেয়ে বড় ভয়, ডিলার নিয়োগে রাজনৈতিক প্রাধান্য। কৃষিবিদরা এরই মধ্যে গণমাধ্যমে বলেছেন 2009 সাল থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই যেমন ছিল সাবেক আওয়ামী লীগের নেতাকর্মী, এখন যাদের নিয়োগ করা হবে দেখা যাবে তারা ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মী। সরকার চাইলেও তাদের অনিয়ম দুর্নীতি বন্ধ করতে পারবে না। অর্থাৎ 1995 সালের ভয় আবার ফিরে এসেছে। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ অবশ্য বলেছেন কারোর অনুমোদন স্থগিত করা হয়নি, ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থাৎ সরকার সুর নরম করেছে। কিন্তু বাস্তবতা হলো, সরকারের নতুন নীতিমালায় 44,000 ডিলার বা সাব ডিলার রাখার কোনো সুযোগই নেই। চলুন খাতা কলমের হিসাবটা পরিষ্কার করা যাক। এতদিন বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহ করত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি, এবং নন ইউরিয়া টিএসপি, ডিএপি, এমওপি বিতরণ করত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। পুরনো সিস্টেমে 3টি স্তর ছিল: উপজেলা পর্যায়ে ডিলার, ইউনিয়ন পর্যায়ে সাব ডিলার এবং গ্রাম ও বাজার পর্যায়ে কার্ডধারী খুচরা বিক্রেতা। এইভাবে সারা দেশে 85,000 গ্রামে প্রায় 50,000 বিক্রেতা ছিল। নতুন নীতিমালায় এই পৃথক ডিলারশিপ ও সাব ডিলার প্রথা বিলুপ্ত করে একীভূত ডিলার কাঠামো তৈরি করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় সর্বোচ্চ 3 জন করে সমন্বিত ডিলার থাকবেন। ডিলারের মূল কেন্দ্রের বাইরে আরও 2টি বিক্রয় কেন্দ্র থাকবে, যেখানে ডিলার মনোনীত এবং সরকারি কমিটি কর্তৃক অনুমোদিত বিক্রয় প্রতিনিধি সার বিক্রি করবেন। সহজ কথায়, বাংলাদেশে 50,000-এর বদলে প্রায় 15,000 বিক্রেতা থাকবে। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় 70 লাখ টন রাসায়নিক সারের প্রয়োজন হয়। এই বিশাল পরিমাণ সারের সিংহভাগ সরকারকে আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে কিনে এনে বিশাল ভর্তুকি দিয়ে কৃষকের হাতে পৌঁছতে হয়। মোট ভর্তুকির পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। সরকারের যুক্তি হলো, এই বিশাল ভর্তুকি যেন বিদেশে পাচার হয়ে না যায় কিংবা অসাধু ব্যবসায়ীদের পকেটে না যায়, সেই জন্য তারা তদারকি করবে। 44,000 বিক্রেতার দ্বারে দ্বারে গিয়ে নজরদারি করা কোনো প্রশাসনিক ব্যবস্থার পক্ষে সম্ভব নয়। এজন্য স্তর কমিয়ে কয়েক হাজার মূল ডিলারের উপরে নিয়ন্ত্রণ আনলে সার কোথায় যাচ্ছে, কত মজুদ আছে, ডিজিটাল ট্র্যাকিংটা সহজ হবে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ইউনিয়ন বা পৌরসভায় মাত্র 3 জন ডিলার থাকলে কৃষকের পরিবহন খরচ বাড়বে, আর বিকল্প না থাকায় ডিলারের নির্ধারিত মূল্যেই সার কিনতে হবে। সেজন্যই সারের খুচরা বিক্রেতারা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন।
তারা বলছেন অন্তত 2 লাখ পরিবারকে সেবা দেন তারা। অনেক সময় বাকিতে সার দেন, ডিলাররা যা দিতে পারবে না। তারা বলছেন গ্রামের কৃষি অর্থনীতি চলে বিশ্বাসের অদৃশ্য সম্পর্কের উপরে। কথাটা পুরোপুরি মিথ্যা নয় কিন্তু। বোরো বা আমন মৌসুমে কৃষকের হাতে নগদ টাকা থাকে না। খুচরা বিক্রেতারা সম্পূর্ণ বাকিতে বীজ ও সার দেন। ফসল কাটার পর কৃষক সেই টাকা পরিশোধ করেন। হঠাৎ করে খুচরা বিক্রেতাদের বাদ দিলে কৃষকের কাছে পড়ে থাকা শত শত কোটি টাকার বাকির খাতা এক মুহূর্তে অনিশ্চয়তায় পড়ে যাবে। স্থানীয় এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা এই ব্যবসা সাজিয়েছিলেন তারা রাতারাতি দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছেন। আর চলতি মৌসুমে হাতে নগদ টাকা না থাকার কারণে কৃষক যদি সার নিতে না পারেন তাহলে কৃষির উৎপাদন কম হবে। উৎপাদন কম হলে কৃষির খরচও হয়তো উঠবে না। যারা ধার দেনা করে কৃষিকাজ করছেন তারা যদি ঋণের দায়ে পড়ে যান তাদের জীবনও অনিশ্চিত হয়ে পড়বে। আমরা যারা ঢাকায় বসে এই ভিডিও দেখছি বিপদে পড়ব আমরাও। কৃষি উৎপাদন কম হলে চালের দাম বেড়ে যাবে, সবজির দাম বেড়ে যাবে, শেষ পর্যন্ত বিপদটা সারা দেশেরই। কিন্তু সরকারের বিশেষজ্ঞরা নিশ্চয়ই অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমরা মনে করি কৃষির সাথে অন্য সবকিছু মেলালে চলবে না। কৃষকের কাছে সার, বীজ, কীটনাশক এবং সেচ নিয়ে যেতে হবে সহজে। কৃষক এত মারপ্যাঁচ বোঝে না। কৃষক এত স্মার্ট মনিটরিং, জিপিএস সিস্টেম এসব বোঝে না। কৃষককে প্যাঁচে ফেললে পরে আপনার ভাতেই টান পড়বে, আপনিও প্যাঁচে পড়বেন। শুধু এতটুকুই বলতে চাই, নিয়মটাকে আরো সহজ করা যায় কিনা আরেকবার ভেবে দেখুন।